সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফরেস্ট প্রোডাক্টস মার্কেটিং নিয়ে কথা বলবো। বন সম্পদ কোনো একটি ক্ষুদ্র খাত নয়, এটি একটি দেশের পরিবেশ ব্যবস্থা, অর্থনীতি এবং মানব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত একটি কৌশলগত সম্পদ। আজকের ক্লাসে আমরা যে ফরেস্ট প্রোডাক্টস মার্কেটিং বিষয়টি শিখব তা শুধু কাঠ বা বনজ পণ্যের কেনাবেচার ধারণাতে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক কাঠামো যার সঙ্গে যুক্ত রয়েছে বাজার গবেষণা, ভোক্তার আচরণ, পরিবেশগত সেবা, কার্বন ট্রেডিং নীতিমালা এবং প্রান্তিক মানুষের জীবিকা। বনজ পণ্যের মার্কেটিং বিশেষ ধরনের বৈশিষ্ট্য বহন করে, যেমন স্থিরভাবে দাঁড়িয়ে থাকা গাছের অচলতা, বন সম্পদের দীর্ঘ উৎপাদনকাল, পণ্যের বড় আকার ও ওজন এবং প্রক্রিয়াজাতকরণের সীমিত সুযোগ, যা অন্য যে কোনো বাজার খাত থেকে একে আলাদা করে। বাংলাদেশে যেহেতু প্রাকৃতিক বন সীমিত এবং জনসংখ্যার চাপ বেশি, তাই এখানে বন পণ্য বাণিজ্যের বড় অংশ আসে গ্রামীণ হোমস্টেড ফরেস্ট এবং ক্ষুদ্র কৃষিভিত্তিক কাঠজ সম্পদ থেকে, যা আমাদের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোর্সে আমরা শিখব কিভাবে একটি লগিং ইন্ডাস্ট্রি কাঁচা কাঠকে বিভিন্ন শিল্পের কাঁচামালে রূপান্তর করে এবং কিভাবে তিন স্তরের মার্কেটিং চ্যানেল, ফরেস্ট ইকোসিস্টেম, লগিং ইন্ডাস্ট্রি এবং প্রক্রিয়াজাত শিল্প একটি পরস্পর নির্ভরশীল সম্পর্ক তৈরি করে। পাশাপাশি আমরা জানবো কিভাবে বাজার গবেষণা, কি বিক্রি হবে, কোথায় বিক্রি হবে, কখন বিক্রি হবে, কত বিক্রি হবে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করে একটি কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরি করে। আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের একটি হলো কার্বন সিকোয়েস্ট্রেশন এবং কার্বন ট্রেডিং, যেখানে বন পরিবেশগত সেবার মূল্যকে অর্থনৈতিক বাজারে রূপান্তর করা হয়। এর মাধ্যমে বন শুধু জীবিকা নয়, বরং আন্তর্জাতিক কার্বন বাজারে একটি আর্থিক সম্পদে পরিণত হয়। এছাড়াও আমরা দেখব লাভ বন্টন কিভাবে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে সম্পর্ক ন্যায্য ও টিকে থাকার উপযোগী করে তোলে এবং ব্ল্যাক মার্কেট কিভাবে বন সম্পদের জন্য একটি বড় হুমকি তৈরি করে। সর্বশেষে বাংলাদেশে গ্রামের বাড়ির আঙিনা ও গ্রুপ থেকে উৎপন্ন কাঠ কিভাবে টেকসই বন পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বিশদভাবে আলোচনা করা হবে। সব মিলিয়ে এই পুরো স্লাইড সেট আমাদের সামনে তুলে ধরে বনজ সম্পদের অর্থনৈতিক মূল্য, সামাজিক গুরুত্ব, বাজার কাঠামো এবং নীতিগত চ্যালেঞ্জের এক সমন্বিত ধারণা, যা একজন শিক্ষার্থীর বাস্তব জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ অবদান রাখবে। আমরা আজকে শিখব স্পেশাল ফিচার্স অফ মার্কেটিং অফ ফরেস্ট প্রোডাক্টস, রুলস অ্যান্ড স্কোপস অফ ফরেস্ট মার্কেটিং ইন বাংলাদেশ, ক্লাসিফিকেশন অফ ফরেস্ট প্রোডাক্টস, মার্কেটিং রিসার্চ, কার্বন সিকুয়েস্ট্রেশন অ্যান্ড ট্রেডিং, মার্কেটিং চ্যানেলস অ্যান্ড প্রফিট শেয়ারিং মেকানিজম, ওপেন অ্যান্ড ব্ল্যাক মার্কেট, উড ফ্রম ভিলেজ গ্রুপস, হোমস্টেডস। বনজ পণ্যের মার্কেটিং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য পণ্যের বাজার ব্যবস্থা থেকে আলাদা করে তোলে। প্রথমত, বন দাঁড়িয়ে থাকা অবস্থায় অচল বা স্থির, এই কারণে উৎপাদন স্থল থেকে বাজারে পণ্য আনা বেশ জটিল ও ব্যয়বহুল। দ্বিতীয়ত, কাঠসহ অধিকাংশ বনপণ্য আকারে বড় ও ভারী হওয়ায় এগুলো পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিশেষ লজিস্টিক ব্যবস্থার প্রয়োজন হয়। তৃতীয়ত, বনপণ্য উৎপাদনে সময় ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি গাছ বাজারযোগ্য কাঠে পরিণত করতে বহু বছর লাগে, যা মার্কেট পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে দীর্ঘমেয়াদী করে তোলে। এছাড়া বন একটি মূল্যবান ও বিস্তৃত সম্পদ হলেও এর ব্যবহার অনেক সময় বহিঃপ্রভাব বা এক্সটার্নালিটিস সৃষ্টি করে, যেমন কার্বন শোষণ, জীববৈচিত্র্য রক্ষা বা মাটি ক্ষয় নিয়ন্ত্রণ, যা সরাসরি বাজার মূল্যে প্রতিফলিত হয় না। উৎপাদন ও মার্কেটিংয়ে একমুখী নমনীয়তা থাকে, একবার কাঠ কেটে ফেললে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ সীমিত। অনেক পণ্য সংরক্ষণের সময় ক্ষতি এবং অনেক নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে এগুলোর বাজার ঝুঁকি বেশি। সর্বশেষে অগ্নিকাণ্ডের ঝুঁকি পণ্যের মার্কেটিংয়ে অতিরিক্ত অনিশ্চয়তা তৈরি করে, যা পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আরও সতর্কতা দাবি করে। বাংলাদেশে বনজ পণ্যের মার্কেটিং জাতীয় অর্থনীতি, গ্রামীণ জীবিকা এবং পরিবেশ ব্যবস্থাপনায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত, এটি অর্থনৈতিক অবদান রাখে, কারণ বন পণ্যের বাজার থেকে গ্রামীণ জনগোষ্ঠী, ব্যবসায়ী এবং সরকার কর ও রয়্যালটির মাধ্যমে উল্লেখযোগ্য আয় পায়। দ্বিতীয়ত, বন নির্ভর সম্প্রদায়ের জন্য এটি জীবিকা সহায়ক হিসেবে কাজ করে, যেখানে অনেক মানুষ কাঠ, বাঁশ, মধু বা অন্যান্য বনপণ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তৃতীয়ত, সঠিক মার্কেটিং টেকসই বন ব্যবস্থাপনাকে উৎসাহিত করে, কারণ বাজারের চাহিদা ও নিয়ম নীতি অনুসারে সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত হয়। বন পণ্যের মূল্য সংযোজনও একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়নের মাধ্যমে পণ্যের মূল্য বাড়ে এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। এছাড়া মার্কেট লিঙ্কেজ বা বাজার সংযোগ ব্যবস্থা গ্রামীণ উৎপাদকদের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করে, ফলে আয়ের সুযোগ বহুগুণে বাড়ে।
সর্বশেষে বন পণ্যের মার্কেটিং বিভিন্ন সরকারি নীতিমালা যেমন দারিদ্র্য দূরীকরণ, সংরক্ষণ নীতি এবং গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নে সহায়তা করে, যা দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। বাংলাদেশে বনজ পণ্যের মার্কেটিং এর ব্যাপক সুযোগ রয়েছে, যা দেশের অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমাদের দেশে টিম্বার, বাঁশ, জ্বালানি কাঠ, ঔষধি গাছপালা এবং বিভিন্ন নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট সহ একটি বৈচিত্র্যময় পণ্যের বাজার বিদ্যমান, যা স্থানীয় ও জাতীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্মাণ কাজ, আসবাব, হস্তশিল্প এবং প্রাচীন চিকিৎসার জন্য দেশের অভ্যন্তরে এসব পণ্যের উচ্চ চাহিদা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাঁশজাত পণ্য, ক্যান ফার্নিচার, হস্তশিল্প এবং ভেষজ পণ্য রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে। ইকোট্যুরিজম ও সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে বন সম্পদকে পর্যটনের সঙ্গে যুক্ত করে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব। কমিউনিটি বেসড মার্কেটিং স্থানীয় জনগণকে ক্ষমতায়ন করে, যেখানে সমবায় ও ন্যায্য মূল্য নির্ধারণ ও পদ্ধতি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে। প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে ই কমার্স ও ডিজিটাল মার্কেটিং, বনজ পণ্যকে শহর ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে। সরকারি নীতি, মান নিয়ন্ত্রণ এবং বাজার প্রবেশগম্যতা বৃদ্ধির পদক্ষেপও এই খাতের বিকাশে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও কার্বন মার্কেটের উদীয়মান সম্ভাবনা বন থেকে কার্বন ট্রেডিং এবং ইকোসিস্টেম সার্ভিসের বিনিময়ে আয় বৃদ্ধির নতুন দরজা খুলে দিয়েছে। বাংলাদেশে বনজ পণ্যের শ্রেণীবিন্যাস প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: টিম্বার ও উড প্রোডাক্টস এবং নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টস বা এনটিএফপিএস। টিম্বার ও উড প্রোডাক্টসের মধ্যে সমিল কাঠ, প্লাইউড ও ভিনিয়ার, পাল্প এন্ড পেপার এবং জ্বালানি কাঠ গুরুত্বপূর্ণ উপশ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত, যার নির্মাণ কাজ, আসবাবপত্র, ফ্লোরিং, প্যাকেজিং এবং কাগজ উৎপাদনে ব্যবহৃত হয়। অন্যদিকে নন টিম্বার পণ্যের মধ্যে রয়েছে খাদ্যযোগ্য পণ্য যেমন ফল, বাদাম, মাশরুম, মধু, যা খাদ্য, পানীয় এবং রান্নায় ব্যবহৃত হয়। এছাড়া ঔষধি গাছপালা, রেজিন, এক্সট্রাক্ট প্রথাগত ও আধুনিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁশ ও রতন হস্তশিল্প, নির্মাণ কাজ ও ফার্নিচার শিল্পে অপরিহার্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গাম ও রেজিন বিভিন্ন আঠা, বার্নিশ এবং ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, যা অর্থনৈতিকভাবে উচ্চ মূল্য সম্পন্ন উপাদান। ফুল ও পাতা জাতীয় অর্গানিক পণ্য, সাজসজ্জা, ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট এবং সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয়। সব মিলিয়ে এই শ্রেণীবিন্যাস দেখায় যে বাংলাদেশে বনজ পণ্যের ব্যবহারের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক এবং প্রতিটি পণ্যই দেশের শিল্প, সংস্কৃতি ও জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। টেবিল 2 এ বাংলাদেশে বনজ পণ্যের আরও একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাস তুলে ধরা হয়েছে, যেখানে বনকে শুধু পণ্য উৎপাদনকারী সম্পদ হিসাবে নয়, বরং পরিবেশগত সেবা প্রদানকারী একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। ইকোসিস্টেম সার্ভিসের মধ্যে কার্বন সিকোয়েস্ট্রেশন, পানি নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিনোদন ও পর্যটন বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন বনজ বায়োমাস জলবায়ু নিয়ন্ত্রণ ও কার্বন ক্রেডিট সৃষ্টিতে ভূমিকা রাখে, আবার ওয়াটারশেড ও মাটি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানি সরবরাহে সহায়তা করে। জীববৈচিত্র্য সংরক্ষণ বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে অপরিহার্য। জাতীয় উদ্যান ও ইকোট্যুরিজম সাইটগুলো পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক আয় এবং স্থানীয় জনগণের জীবিকার অবদান রাখে। পাশাপাশি সেকেন্ডারি প্রক্রিয়াজাত পণ্য যেমন কাঠের আসবাব, হস্তশিল্প অপরিহার্য, তেল ও ট্যানিন উচ্চমূল্য সম্পন্ন শিল্প পণ্য হিসেবে দেশের হস্তশিল্প, ফার্নিচার শিল্প, ফার্মাসিউটিক্যালস, কসমেটিক্স এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। এই শ্রেণীবিন্যাস দেখায় যে বন শুধু কাঁচামাল নয়, বরং পরিবেশগত সুবিধা ও আহ, শিল্প পণ্যের মাধ্যমে বহুমাত্রিক অর্থনৈতিক মূল্য সৃষ্টি করে, যা বনজ পণ্যের মার্কেটিংকে আরো বিস্তৃত ও গুরুত্বপূর্ণ করে তোলে। এখানে আপনারা একটা ন্যাচারাল ফরেস্ট দেখতে পাচ্ছেন, এখানে লগ দেখতে পাচ্ছেন, এখানে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট বিশেষ করে মাশরুম দেখা যাচ্ছে। এই কতগুলো মানে আমি অল্প কয়েকটি ছবি দেখালাম, আরো অসংখ্য ছবি হয়তো বা আমার ছিল, কিন্তু ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি এতগুলো ছবি এখানে দেখাচ্ছি না। এই যে ফরেস্ট ফায়ার যেটা আমি বলেছি যে আমাদের যে ফায়ার প্রোন ফরেস্ট, সবসময় ফায়ার প্রোন থাকে। আহ, আগুনের কারণে আমাদের ফরেস্ট শেষ হয়ে যেতে পারে, বিশেষ করে টেম্পারেট জোনে এগুলোর সমস্যা বেশি। বাংলাদেশে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে না দেয়, তাহলে আগুন লাগার চান্স খুব কম। বনজ পণ্যের মার্কেট ও মার্কেটিং রিসার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি বাজার সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণকে
সহজ করে। মার্কেট রিসার্চ বাজারের প্রতিযোগিতা প্রবণতা, চাহিদা ও সরবরাহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং মূল প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে। কি বিক্রি করা হবে, কোথায় বিক্রি করা হবে, কখন বিক্রি করা হবে এবং কত পরিমাণে বিক্রি করা হবে। এর পাশাপাশি এটি বিক্রয় পূর্বাভাস প্রস্তুত করে, নতুন পণ্যের চাহিদা অনুমান করে এবং বিভিন্ন অঞ্চলের জন্য বিক্রয় কোটাও নির্ধারণ করে। অন্যদিকে মার্কেটিং রিসার্চ বিশেষভাবে মার্কেটিং সমস্যা সমাধানের জন্য তথ্য বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, যাতে পণ্য প্রচার, মূল্য নির্ধারণ, বিতরণ এবং গ্রাহক সন্তুষ্টি উন্নত করা যায়। সর্বোপরি এই গবেষণাগুলো মার্কেটিং কার্যক্রমকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং বনজ পণ্যের বাজারকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করে তোলে। মার্কেটিং রিসার্চের মূল উদ্দেশ্য হলো বাজার ও গ্রাহক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পণ্য বা সেবার মার্কেটিং কার্যক্রমকে আরও কার্যকর করা। প্রথমত, এটি নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের চাহিদা অনুমান করতে সাহায্য করে, যা উৎপাদন ও বিপণন পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এটি বিভিন্ন মার্কেটিং চ্যানেল, মূল্যনীতি এবং ব্যক্তিগত বিক্রয় প্রচেষ্টার কার্যকারিতা মূল্যায়ন করে, যাতে কোন পদ্ধতি সবচেয়ে বেশি সফল হচ্ছে তা নির্ধারণ করা যায়। পণ্যের গুণমান, গ্রহণযোগ্যতা ও বাজার প্রতিক্রিয়া যাচাই করতে প্রোডাক্ট টেস্টিংও এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি এই মোট মার্কেটিং ব্যয়ের বিভিন্ন অংশ কিভাবে বিতরণ হচ্ছে তার বিস্তারিত তথ্য তৈরি করে, যাতে ব্যয় দক্ষতা বাড়ানো যায়। মার্কেটিং প্রক্রিয়াকে প্রভাবিত করা বহিঃশক্তি যেমন অর্থনৈতিক পরিবর্তন, প্রতিযোগিতা বা নীতিমালা বিশ্লেষণ করে এসব সমস্যা সমাধানের পথ খুঁজে বের করাও এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। বিক্রয় পূর্বাভাস, বাজার পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের জন্য প্রয়োজনীয় ডেটা সংগ্রহ ও প্রক্রিয়াজাত করাও মার্কেটিং রিসার্চের অধীনে পড়ে। সর্বোপরি গবেষণার মাধ্যমে পণ্য ও সেবার গুণগত মান এবং পরিমাণ দুটোই উন্নত করার সুযোগ তৈরি হয়, যা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়ক হয়। মার্কেটিং রিসার্চ পরিচালনার প্রক্রিয়াটি একটি ধারাবাহিক ও সুসংগঠিত ধাপের উপর ভিত্তি করে গঠিত, যা সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিশ্চিত করে। প্রথমে সমস্যাটি সঠিক শনাক্তকরণ করা হয়, যাতে গবেষণার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারিত হয়। এরপর প্রয়োজনীয় তথ্যের উৎস যেমন প্রাইমারি বা সেকেন্ডারি ডেটা নির্ধারণ করা হয়। তথ্য সংগ্রহের জন্য প্রাইমারি ডেটা সংগ্রহের পরিকল্পনা তৈরি করা হয় এবং কোন গবেষণা নকশা ব্যবহার করা হবে তা স্থির করা হয়। পরবর্তী ধাপে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং সংগ্রহীত ডেটাগুলো টেবুলেশন ও বিশ্লেষণের মাধ্যমে অর্থবহ উপসংহারে পৌঁছানো হয়। সর্বশেষে পুরো গবেষণা প্রক্রিয়া ও ফলাফলকে একটি সুস্পষ্ট সংগঠিত লিখিত রিপোর্টে উপস্থাপন করা হয়, যা সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্কেটিং রিসার্চ কার্যক্রমকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যাতে বিপণন সম্পর্কিত প্রতিটি দিককে পৃথকভাবে বিশ্লেষণ করা যায়। প্রথমত, পণ্য সেবার উপর গবেষণা পণ্যের মান, গ্রাহকের পছন্দ ও বাজার যোগ্যতা মূল্যায়নে সহায়তা করে। দ্বিতীয়ত, প্যাকেজিং নিয়ে গবেষণা পণ্যের আকর্ষণীয়তা, সংরক্ষণ সুবিধা এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজার সংক্রান্ত গবেষণা গ্রাহকের চাহিদা, প্রতিযোগী বিশ্লেষণ ও বাজার সম্ভাবনা নির্ধারণের মাধ্যমে বিপণন কৌশলকে শক্তিশালী করে। বিক্রয় পদ্ধতি ও নীতিমালা নিয়ে গবেষণা সবচেয়ে কার্যকর বিক্রয় কৌশল চিহ্নিত করতে সহায়তা করে, যা বনজ পণ্যের মতো বৈচিত্র্যময় পণ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন নিয়ে গবেষণা নির্ধারণ করে কোন ধরনের বার্তা বা মাধ্যম গ্রাহকের কাছে সবচেয়ে বেশি সফলভাবে পৌঁছে যায়। শেষভাবে ব্যয় ব্যয় সংক্রান্ত গবেষণা উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিপণন ব্যয়ের বিশ্লেষণ করে, যাতে খরচ কমিয়ে লাভ বৃদ্ধি করা যায়। সব মিলিয়ে এসব গবেষণা কার্যক্রম বনজ পণ্যের মার্কেটিংকে আরও বৈজ্ঞানিক, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করে তোলে। কার্বন সিকোয়েস্ট্রেশন ও ট্রেডিং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পরিবেশগত ভূমিকা তুলে ধরে। কার্বন সিকোয়েস্ট্রেশন বলতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে তা গাছের কাণ্ড, শাখা, পাতা, শিকড় এবং মাটিতে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করাকে বোঝায়, যা প্রাকৃতিকভাবে ফটোসিনথেসিসের মাধ্যমে ঘটে। বন এই প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর, কারণ গাছ যত বাড়ে তত বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জীববস্তুতে কার্বন জমা রাখে। অন্যদিকে কার্বন ট্রেডিং হলো একটি বাজার ভিত্তিক ব্যবস্থা, যেখানে প্রতিষ্ঠান বা দেশগুলো নির্গমন কমানোর বিনিময়ে অর্থনৈতিক প্রণোদনা পায় এবং কার্বন ক্রেডিট বেচাকেনা করতে পারে। এতে দূষণ কমাতে আর্থিক সুবিধা তৈরি হয় এবং টেকসই বন ব্যবস্থাপনায় উৎসাহ বৃদ্ধি পায়। বন ভিত্তিক কার্বন সিকুইস্ট্রেশনের প্রধান উপাদান হলো ফটোসিনথেসিস, মাটিতে কার্বন সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী স্টোরেজ, যা একে জলবায়ু নীতিতে একটি অপরিহার্য উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সব মিলিয়ে এই ধারণা বনকে শুধু পরিবেশগত নয়, বরং একটি মূল্যবান বাজারযোগ্য সম্পদে পরিণত করে, যা ভবিষ্যতের সবুজ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্বন ট্রেডিং
এমন একটি বাজার ভিত্তিক পদ্ধতি যেখানে দেশ ও প্রতিষ্ঠানগুলো নির্গমন কমানোর মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারে এবং এই বন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা কিয়োটো প্রোটোকলের অধীনে প্রতিষ্ঠিত উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশে নির্গমন হ্রাস প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেয় এবং এর বিনিময়ে কার্বন ক্রেডিট অর্জন করতে সহায়তা করে। যেমন ভারতের একটি উইন্ড ফার্ম কার্বন ক্রেডিট উৎপন্ন করে ইউরোপীয় কোম্পানিকে বিক্রি করতে পারে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ক্যাপ অ্যান্ড ট্রেড প্রোগ্রাম গ্রিনহাউস গ্যাস নির্গমনের উপর সীমা নির্ধারণ করে এবং প্রতিষ্ঠানগুলোকে নির্গমন অনুমতি কেনাবেচার সুযোগ প্রদান করে, যেখানে বন সংরক্ষণ বা মিথেন নিয়ন্ত্রণের মতো প্রকল্প থেকেও অফসেট কেনা যায়। রেড প্লাস হলো জাতিসংঘ পরিচালিত একটি উদ্যোগ যা উন্নয়নশীল দেশগুলোকে বন উজাড় ও বন অবক্ষয় কমানোর বিনিময়ে আর্থিক প্রণোদনা দেয়। উদাহরণস্বরূপ ব্রাজিল অ্যামাজন বনাঞ্চলে বন উজাড় কমানোর জন্য অর্থ পেয়েছে, যা পরবর্তীতে কার্বন ক্রেডিটে রূপান্তরিত হয়ে আন্তর্জাতিক বাজারে কেনাবেচা করা যায়। সব মিলিয়ে কার্বন ট্রেডিং শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং বন সম্পদকে একটি উচ্চমূল্য বাজারযোগ্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করে বৈশ্বিক অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি করছে। বনজ পণ্যের মার্কেটিং চ্যানেল মূলত তিন ধরনের হয়ে থাকে, যা উৎপাদক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ভিন্ন ভিন্ন পথ নির্দেশ করে। প্রথমত, ডাইরেক্ট মার্কেটিং চ্যানেল হলো সে ব্যবস্থা যেখানে উৎপাদক কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাকে পণ্য বিক্রি করে, যেমন স্থানীয় কোনো কমিউনিটি কৃষকের বাজারে বা অনলাইন প্ল্যাটফর্মে হস্তনির্মিত বাঁশের পণ্য বিক্রি করছে। দ্বিতীয়ত, ইনডাইরেক্ট মার্কেটিং চ্যানেলে বিভিন্ন মধ্যস্থতাকারী যুক্ত থাকে যারা পণ্যের সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ বা পরিবহন নিশ্চিত করে। উদাহরণ হিসেবে লগিং কোম্পানি কাঠ সংগ্রহ করে সমিলে বিক্রি করে, সমিল তা প্রক্রিয়াজাত করে ফার্নিচার প্রস্তুতকারকের কাছে পাঠায় এবং পরে রিটেলারের মাধ্যমে তা বাজারে পৌঁছায়। তৃতীয়ত, হাইব্রিড মার্কেটিং চ্যানেল সরাসরি এবং পরোক্ষ দুটি পদ্ধতির সমন্বয়। যেমন কোনো ফরেস্ট কোঅপারেটিভ তাদের কিছু কাঠ স্থানীয় কারিগরদের কাছে সরাসরি বিক্রি করে আর বাকিটা বৃহৎ শিল্প কারখানার কাছে পাঠায়। এই তিনটি চ্যানেল বনজ পণ্যের বাজারকে বৈচিত্র্যময়, নমনীয় এবং বিস্তৃত করতে সহায়তা করে। সঠিক চ্যানেল নির্বাচন করলে উৎপাদক লাভবান হয়, বাজার সম্প্রসারণ ঘটে এবং ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য পাওয়ার সুযোগ পায়। এই ছবিটি দেখেন, এটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং, প্রডিউসার টু কনজিউমার্স আর সেলিং থ্রু রিটেলার্স। এই প্রডিউসার থেকে রিটেলারের কাছে যায়, রিটেলার থেকে কনজিউমারের কাছে যায়। আবার এখানে হচ্ছে হোলসেলার যুক্ত হয়েছে, প্রডিউসার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কনজিউমার। বনজ পণ্যের মার্কেটিং এ প্রফিট শেয়ারিং মেকানিজম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, কারণ এটি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন কার্যক্রমে যুক্ত বিভিন্ন স্টেক হোল্ডারের মধ্যে আয় ও মুনাফা কিভাবে বণ্টিত হবে তা নির্ধারণ করে। এই ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয় যে স্থানীয় কমিউনিটি, বন ব্যবস্থাপক, প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, পরিবেশক এবং অন্যান্য অংশীদার সবাই ন্যায্য অংশ পায়। সঠিক লাভ বন্টন ব্যবস্থা না থাকলে অনেক সময় কমিউনিটির অংশগ্রহণ কমে যায়, স্বচ্ছতা নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে বন ব্যবস্থাপনা টেকসই থাকে না। তাই প্রফিট শেয়ারিং শুধু অর্থনৈতিক হিসাব নয়, এটি সামাজিক ন্যায্যতা ও পরিবেশগত টেকসই উন্নয়নের একটি ভিত্তি। এই ধরনের ব্যবস্থা স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতা বাড়ায়, দ্বন্দ্ব কমায় এবং সবাইকে সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে উৎসাহিত করে। ফলে বনজ সম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর, ন্যায়সঙ্গত ও দীর্ঘমেয়াদে লাভজনক হয়ে ওঠে। প্রফিট শেয়ারিং মেকানিজমের মূল উপাদানগুলো বনজ পণ্যের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া যুক্ত স্টেক হোল্ডারদের মধ্যে ন্যায্য অর্থনৈতিক বন্টন নিশ্চিত করে। প্রথমত, রেভিনিউ শেয়ারিং বা আয় বন্টন ব্যবস্থার মাধ্যমে মোট আয়ের কত ভাগ কোনো স্টেক হোল্ডার পাবে তা নির্ধারণ করা হয়। যেমন কমিউনিটি ভিত্তিক বন ব্যবস্থাপনায় কাঠ বিক্রি থেকে পাওয়া আয় কমিউনিটি, স্থানীয় সরকার ও সংরক্ষণ তহবিলের মধ্যে ভাগ হয়। দ্বিতীয়ত, কস্ট শেয়ারিং বা ব্যয় বন্টন প্রক্রিয়া উৎপাদন ও মার্কেটিং এর বিভিন্ন খরচ স্টেক হোল্ডারদের মধ্যে ভাগ করা হয়। যেমন কোনো যৌথ উদ্যোগে বেসরকারি কোম্পানি লগিং খরচ বহন করে আর স্থানীয় কমিউনিটি শ্রম ও জমি ব্যবহারের সুবিধা দেয়। তৃতীয়ত, ভ্যালু এডিশন অ্যান্ড প্রফিট অ্যালোকেশন, পণ্য সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপে যোগ হওয়া মূল্য অনুযায়ী লাভ বন্টন করে। যেমন একটি ফার্নিচার চেইন সাপ্লাই চেইনে লগার 20%, সমিল 30%, ম্যানুফ্যাকচারিং 40% এবং রিটেলার 10% লাভ পায়। এসব উপাদান সম্মিলিতভাবে ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং টেকসই বনজ পণ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে। এ ধরনের বন্টন ব্যবস্থা স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ায় এবং বন্য সম্পদ ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীলভাবে যুক্ত থাকতে সহযোগিতা করে। প্রফিট শেয়ারিং ব্যবস্থা সফলতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা বনজ পণ্যের টেকসই ব্যবস্থাপনা ও ন্যায়সঙ্গত বন্টনকে জটিল করে তোলে। প্রথমত, সমতা বা ইকুইটি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ, কারণ আয় বন্টনে
প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী ও বন নির্ভর কমিউনিটি অনেক সময় ন্যায্য অংশ পায় না। দ্বিতীয়ত স্বচ্ছতার অভাব বা ট্রান্সপারেন্সির অভাব প্রফিট শেয়ারিং এ বিরোধ ও অবিশ্বাস সৃষ্টি করতে পারে, তাই প্রতিটি ধাপ পরিষ্কার ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। তৃতীয়ত টেকসইতা সাস্টেনেবিলিটি বজায় রাখা জরুরি, কারণ লাভ বন্টন এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে দীর্ঘমেয়াদে বন সম্পদের প্রাপ্যতা ও পরিবেশগত ভারসাম্য অটুট থাকে। চতুর্থত বাজারে প্রবেশাধিকার বা মার্কেট অ্যাক্সেস পাওয়া ছোট উৎপাদকদের জন্য একটি উল্লেখযোগ্য বাধা, কারণ তারা অনেক সময় লাভজনক বাজারে পৌঁছাতে পারে না এবং মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভর করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলা না করলে প্রফিট শেয়ারিং কাঠামো কার্যকরভাবে কাজ করতে পারে না, ফলে বনজ সম্পদ ব্যবস্থাপনা ও কমিউনিটির অংশগ্রহণ ব্যাহত হয়। তাই একটি সুষম, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণ করা বনজ পণ্যের মার্কেটিং এ ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য। বনজ পণ্যের বিপণনে ওপেন মার্কেট ও ব্ল্যাক মার্কেটের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দুই ধরনের বাজার সম্পূর্ণ ভিন্ন প্রভাব সৃষ্টি করে। ওপেন মার্কেট আইনগতভাবে স্বীকৃত ও নিয়ন্ত্রিত, যেখানে লেনদেন স্বচ্ছ এবং কর প্রদান করা হয়, ফলে সরকার রাজস্ব পায় এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে। এই বাজারে টেকসই ব্যবস্থাপনা উৎসাহিত করা হয় এবং পরিবেশগত ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা হয়। বিপরীতে ব্ল্যাক মার্কেট অবৈধ, অনিয়ন্ত্রিত এবং গোপন লেনদেনের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যেখানে কোনো কর দেওয়া হয় না এবং আয় অবৈধ চক্রের হাতে চলে যায়। এটি অতিরিক্ত বন উজাড়, অবক্ষয় এবং জীববৈচিত্র্য ধ্বংসের মতো পরিবেশগত ক্ষতি বাড়ায়। এছাড়া ব্ল্যাক মার্কেট আনুষ্ঠানিক অর্থনীতিকে দুর্বল করে এবং টেকসই ব্যবস্থাপনার সব প্রচেষ্টাকে ব্যাহত করে। তাই বনজ সম্পদ সংরক্ষণ ও ন্যায্য বাজার ব্যবস্থা নিশ্চিত করতে ওপেন মার্কেটকে শক্তিশালী করা এবং ব্ল্যাক মার্কেট দমন করা অত্যন্ত জরুরি। বনজ পণ্যের ব্ল্যাক মার্কেট প্রতিরোধে বিভিন্ন কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অবৈধ বাজার বনজ সম্পদের ক্ষয়, অর্থনৈতিক ক্ষতি এবং পরিবেশগত অবক্ষয়ের বড় কারণ। প্রথমত, আইন প্রয়োগ আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে অবৈধ কাঠ কাটা, পাচার এবং লুকায়িত লেনদেনের বিরুদ্ধে কঠোর মনিটরিং ও শাস্তির ব্যবস্থা থাকে। দ্বিতীয়ত, সার্টিফিকেশন প্রচার, যেমন এফএসসি বা পিইএফসি নিশ্চিত করে যে পণ্য বাজারে আসছে তা বৈধভাবে সংগৃহীত এবং টেকসইভাবে উৎপাদিত, ফলে ভোক্তা ও ব্যবসায়ীরা নিরাপদ বিকল্প বেছে নিতে পারে। তৃতীয়ত, কমিউনিটি অংশগ্রহণ ব্ল্যাক মার্কেট প্রতিরোধে অত্যন্ত কার্যকর, কারণ স্থানীয় জনগোষ্ঠী বন ব্যবস্থাপনায় যুক্ত হলে তারা অবৈধ কাঠ তোলা বা পাচারের উপর নির্ভরশীলতা কমায় এবং বৈধ আয় উৎস পায়। সর্বশেষে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে স্যাটেলাইট ইমেজারি ও ব্লকচেন, বনজ পণ্যের উৎস অনুসরণ করতে সাহায্য করে এবং সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা বৃদ্ধি করে। এসব কৌশল একত্রে ব্ল্যাক মার্কেট দমন, বন সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। বাংলাদেশে গ্রামের হোমস্টেড বন থেকে প্রাপ্ত কাঠ গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাঠ শুধু জ্বালানির উৎস নয়, বরং ঘরবাড়ি নির্মাণ, কৃষিজ সরঞ্জাম তৈরি এবং পারিবারিক আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে। ছোট আকারের এই ধরনের বনাঞ্চলগুলো কৃষিভিত্তিক ভূমির সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং সাধারণত পরিবার বা কমিউনিটি ভিত্তিক ঐতিহ্যবাহী পদ্ধতিতে পরিচালিত হয়। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি এবং প্রাকৃতিক বনভূমি সীমিত হওয়ায় হোমস্টেড বন ও গ্রামের যে হোমস্টেড যে কাঠ ও নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টস আছে, এগুলো সরবরাহে গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হিসেবে কাজ করে। এসব ক্ষুদ্র বন ব্যবস্থাপনা গ্রামীণ জীবনধারাকে সমর্থন করে এবং পরিবেশগত স্থায়িত্ব রক্ষায় অবদান রাখে, ফলে দেশের সামগ্রিক বনজ পণ্যের চাহিদা পূরণে এ ধরনের হোমস্টেড বনভূমির ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের হোমস্টেড বনভূমির কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এদেরকে দেশের গ্রামীণ পরিবেশ ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রথমত, এসব বনভূমিতে প্রজাতির ঘনত্ব ও বৈচিত্র্য খুবই বেশি। এখানে একাধিক স্তরে ফলদ গাছ, কাঠজাত গাছ এবং ঔষধি উদ্ভিদের সমন্বয়ে সমৃদ্ধ বহুমাত্রিক কাঠামো দেখা যায়। দ্বিতীয়ত, ভূমির স্বল্পতার কারণে এসব বনভূমির আকার সাধারণত ছোট হলেও সেগুলো অত্যন্ত যত্ন সহকারে ও ঘন ব্যবস্থাপনায় রাখা হয়। তৃতীয়ত, গাছগুলো বহুবিধ উদ্দেশ্যে ব্যবহৃত হয়: জ্বালানি কাঠ, নির্মাণ কাঠ, পশুখাদ্য, ফল, ঔষধি উপাদান, মাটি ক্ষয়রোধ, ছায়া প্রদান সহ নানা পরিবেশগত সেবায় এগুলোর অবদান রয়েছে। চতুর্থত, নারীরা হোমস্টেড বন ব্যবস্থাপনায় বড় ভূমিকা পালন করে, বিশেষ করে জ্বালানি সংগ্রহ, সবজি বাগান পরিচর্যা এবং ঔষধি গাছপালা চাষে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সর্বশেষে, এসব বনভূমি কৃষি ব্যবস্থার সাথে গভীরভাবে যুক্ত, কারণ এগুলো প্রায় অ্যাগ্রোফরেস্ট্রি পদ্ধতির অংশ হিসেবে ফসল, হাঁস মুরগি এবং মাছ চাষের পাশাপাশি গড়ে ওঠে। সব মিলিয়ে হোমস্টেড বনভূমি বাংলাদেশের গ্রামীণ জীবন ও অর্থনীতিকে টেকসইভাবে সমর্থন করে এবং একটি অত্যন্ত
অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করে। বাংলাদেশে গ্রামের হোমস্টিট বন থেকে নানান ধরনের কাঠ ও কাঠজাত পণ্য পাওয়া যায়, যা গ্রামীণ অর্থনীতি ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের বন থেকে পাওয়া জ্বালানি কাঠ এখন অধিকাংশ গ্রামের প্রধান রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ঘরবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ, টিম্বার ফর কনস্ট্রাকশনের একটি বড় অংশ আসে এসব ছোট বনভূমি থেকে। গবাদি পশুর জন্য পশু খাদ্য যেমন পাতা ও নরম ডালপালা এই বনভূমি থেকেই সংগ্রহ করা যায়। পাশাপাশি ফল ও বাদাম, ফ্রুটস এন্ড নাটস স্থানীয় পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঔষধি গাছপালা বা মেডিসিনাল প্ল্যান্টস গ্রামীণ চিকিৎসায় বহুল ব্যবহৃত, যা নন টিম্বার ফরেস্ট প্রোডাক্টস এর একটি মূল্যবান অংশ। এছাড়াও এসব বনভূমি পরিবেশগত সেবা যেমন মাটি ক্ষয় রোধ, ক্ষুদ্র জলবায়ু নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষা সরবরাহ করে। সব মিলিয়ে গ্রামের যে হোমস্টিড ফরেস্ট আছে সেগুলো থেকে প্রাপ্ত কাঠ ও কাঠজাত পণ্য গ্রামীণ জীবিকা, অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণে অপরিহার্য। বাংলাদেশের হোমস্টিড বন ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি, যা বনজ পণ্যের উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণকে প্রভাবিত করে। প্রথমত, ভূমির স্বল্পতা একটি বড় সমস্যা, কারণ সীমিত জমির কারণে হোমস্টিড বনভূমি সম্প্রসারণ সম্ভব হয় না। ফলে কাঠ ও নন টিম্বার পণ্যের উৎপাদন সীমাবদ্ধ থাকে। দ্বিতীয়ত, অতিরিক্ত আহরণ বা ওভার এক্সপ্লয়টেশন বড় হুমকি। গ্রামীণ অঞ্চলে জ্বালানি কাঠ ও নির্মাণ কাজের উচ্চ চাহিদা অনেক সময় অটেকসই কাঠ কাটাছেঁড়ার দিকে নিয়ে যায়, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। তৃতীয়ত, জলবায়ু ঝুঁকিপূর্ণতা হোমস্টিড বনকে আরো দুর্বল করে তোলে, কারণ ঘূর্ণিঝড়, বন্যা ও অতিবৃষ্টি বাংলাদেশের সাধারণ ঘটনা, যা ছোট বনভূমিগুলোকে মারাত্মক ক্ষতি করতে পারে। সর্বশেষে, বাজারে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা উৎপাদকদের আয়ের সম্ভাবনা কমিয়ে দেয়। দুর্বল পরিবহন ব্যবস্থা এবং বড় বাজারে পৌঁছানোর অভাবের কারণে অনেক সময় পণ্য ন্যায্য দামে বিক্রি করা যায় না। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে হোমস্টিড বন বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উভয়ের জন্য আরো শক্তিশালী অবদান রাখতে সক্ষম হবে। এখানে আহ, যে রিকমেন্ডেড রেফারেন্স গুলো আছে এগুলো যদি একটু পড়েন তাহলে আমার আলোচনাটি আরো বেশি বোধগম্য হবে। আজকের আলোচনার শেষে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বনজ সম্পদের মার্কেটিং শুধু একটা ব্যবসায়িক কার্যক্রম নয়, বরং একটি সমন্বিত বিজ্ঞান, যেখানে অর্থনীতি, পরিবেশ নীতি, সমাজ এবং প্রযুক্তি একসঙ্গে কাজ করে। বনপণ্যের বিশেষ বৈশিষ্ট্য যেমন অচলতা, জ্বালানি ঝুঁকি, ওজন, বহুমুখিতা এবং দীর্ঘ উৎপাদনকাল মার্কেটিংকে জটিল ও চ্যালেঞ্জপূর্ণ করে তুললেও সঠিক বাজার বিশ্লেষণ ও উপযুক্ত চ্যানেল ব্যবস্থাপনার মাধ্যমে এই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা যায়। আমরা শিখেছি কিভাবে বাজার গবেষণা একটি পণ্যের চাহিদা, প্রতিযোগিতামূলক অবস্থা, মূল্য নির্ধারণ, বিক্রয় পূর্বাভাস এবং ভোক্তার আচরণ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দেয়, যা মার্কেটিং পরিকল্পনাকে আরও কার্যকর করে তোলে। কার্বন সিকোয়েস্ট্রেশন ও কার্বন ট্রেডিং এর মতো আধুনিক বাজার ভিত্তিক ধারণা দেখিয়েছে যে বন শুধু কাঠের উৎস নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বৈশ্বিক অর্থনৈতিক সম্পদ। লাভ বন্টন পদ্ধতি আমাদের শিখিয়েছে কিভাবে ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক সম্পর্ক বন ব্যবস্থাপনাকে টেকসই করে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে। আবার ব্ল্যাক মার্কেটের উপস্থিতি মনে করিয়ে দেয় যে আইন প্রয়োগ, সার্টিফিকেশন এবং কমিউনিটি মনিটরিং ছাড়া বন রক্ষা করা কঠিন। বাংলাদেশের গ্রামীণ হোমস্টে ও গ্রুপগুলো আমাদের শিখিয়েছে যে অল্প জমিতেও বৈচিত্র্যময় বনপণ্য উৎপাদন সম্ভব এবং এটি গ্রামীণ অর্থনীতিতে বিশাল অবদান রাখে। ভবিষ্যতে এই খাতের সম্ভাবনা আরও বাড়বে যদি আমরা বাজার সুবিধা, পরিবহন, প্রযুক্তি এবং নীতিগত সহায়তা বৃদ্ধি করতে পারি। সব মিলিয়ে আজকের আলোচনা আমাদের কাছে যে বার্তা পৌঁছে দেয় তা হলো বন সম্পদের মার্কেটিং জাতীয় অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন এবং বৈশ্বিক জলবায়ু নীতিতে এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থী হিসাবে এই বিষয়গুলোর গভীরতা বুঝতে পারা ভবিষ্যতের গবেষণা, চাকরি এবং নীতি নির্ধারণী কাজের জন্য অত্যন্ত মূল্যবান। তাই এই ধারণাগুলো শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব জীবনের জন্য অপরিহার্য। আজকে এ পর্যন্তই। আপনারা আশা করি আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আপনারা আহ, আমার আম, উম, আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানে সমাপ্তি ঘোষণা করছি।